আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, গুনেই দেখো না কত টাকা আছে। টাকাগুলো গুনে নিয়ে আমার হাজবেন্ড একটু রেগে গিয়ে আমাকে বলল, তোমার এখানে 40,000 টাকা কেন? তুমি তো বেতন পাও 60,000 টাকা। আমি বললাম, হ্যাঁ, 20,000 টাকা আমি আমার কাছে রেখেছি, 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি, আর বাদ বাকি 10,000 টাকা আমি আমার নিজের হাত খরচের জন্য রেখেছি। তখন আমার হাজব্যান্ড একটু বিরক্তি সুর নিয়ে আমাকে বলল, বিয়ের পর কোনো মা বাবা থাকে না, বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায়। এই কথা বলাতে আমি আমার মা বাবার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটা আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আবার আমার স্বামী বলে উঠলো, তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন? তোমার হাত খরচের সকল টাকাই তো আমি দিই। তোমার হাত খরচা, তোমার কসমেটিক যা লাগে সবকিছু তো আমিই দিই, তাহলে তোমার আবার হাত খরচা কিসে? এই কথা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি আমার স্বামীর হাতে তুলে দিই। পরের দিন সকালে আমি আমার স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে বের হয়ে পড়লাম। আর যাওয়ার আগে একটা লিস্টে ধরিয়ে দিয়ে গেলাম যে আমার এই মাসে কি কি লাগে। সেই খরচাগুলো আমি আমার যাতায়াত ভাড়া থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম। বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে, তাই আমি চিন্তা করলাম এই টাকা দিয়ে আমি 2টা শাড়ি কিনবো। তো যে ভাবনা সেই কাজ। আমি অফিস থেকে বের হয়ে মার্কেট থেকে একই রকম 2টা সুন্দর শাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আমার শাশুড়ি বলল, কি ব্যাপার, একই রকম একই কালার একই ডিজাইনের 2টা শাড়ি কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি দুজনের জন্য একই রকমের 2টা শাড়ি কিনেছি, একটা হলো আপনার জন্য আর একটা হলো আমার মায়ের জন্য। তখন আমার শাশুড়ি বলে উঠলো, বিয়ের পরে এত মা করছো কেন? বিয়ের পরে কোনো মা বাবা থাকে না, আর তুমি যদি এত বাবার বাড়ি করো তাহলে তোমার সংসার টিকবে না, তোমার সংসারে অশান্তি আসবে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠলো। চিন্তা করলাম, মেয়েদের কি বিয়ের পরে আসলেই কোনো বাবার বাড়ি থাকে না? তারা কি চাইলেও মা বাবার জন্য কিছু করতে পারে না, কিছু দিতে পারে না? তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। একদিন সন্ধ্যার সময় আমার শাশুড়ি মা আমার রুমে আসলো, তার হাতে দামি সুন্দর একটা শাড়ি। আমি জিজ্ঞেস করলাম, মা, আপনাকে এটা কে দিয়েছে? আমার শাশুড়ি মা বলল, তার মেয়ের জামাই নাকি তাকে এই সুন্দর শাড়িটা গিফট করেছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, আপনাকে যদি এটা গিফট করা হয়ে থাকে তাহলে আপনি এটা কেন নিলেন? আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাবার বাড়ি থাকে না? এখন তো আপনার মেয়েটা অসুখী থাকবে, ঝামেলা হবে। এ কথা বলাতে আমার শাশুড়ি মা মুখটা বাঁকিয়ে আমার রুম থেকে চলে গেল। আর আমাকে কি বা বলবে, তার তো বলার কিছু নেই। পরের দিন সকালে আমরা টেবিলে বসে সবাই একসাথে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে দেখলাম হুট করে আমার বাবা চলে আসছে। বাবা আমাকে বলল, কি রে মা, তুই কেমন আছিস? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোর বাসায় আসছি। আমার তো অনেক বয়স হয়েছে আর তোর মারও অনেক বয়স হয়েছে, তাই চিন্তা করলাম আমার যত সয় সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিয়ে যাব। আর বাঁচবই বা কতদিন মা, বল? তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপর তুই আমাদের সাথে যাবি। আর হ্যাঁ, অবশ্যই তুই তোর স্বামীকেও কিন্তু তোর সাথে নিবি। তখন আমি সবার সামনেই বলে দিলাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তারপর বাবা একটু কষ্ট পেয়েই বললেন, কেন মা, কি হয়েছে? না বাবা, তেমন কিছুই না, কিন্তু তোমরা কি জানো না একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার কোনো বাবার বাড়ি থাকে না? তোমরা আমার পর, আর তোমরা যদি আমার পরই হয়ে থাকো তাহলে তোমাদের থেকে আমি কেন কোনো জিনিস নিব? তোমাদের দেওয়া কোনো জিনিস নিতেও পারবো না বাবা। আমার শ্বশুরবাড়ির মানুষ তাই বলে, এগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি। সেসব কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে। তারা আমার কাছে অনুশোচনা বোধ করে।